শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। বিএনপি জামায়াত জোট সরকার দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করেছিল এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দলটি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেনি, বরং আন্দোলনের নামে সহিংসতা করেছে মাত্র। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি দশকের পর দশক দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, ধ্বংস করেছিল নির্বাচনী ব্যবস্থা। 3 ডিসেম্বরের নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে বয়কট করেছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চাইছে, তবে দেশের মানুষ এই অপচেষ্টা রুখে দেবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বলেন, 2018 সালে 3 ডিসেম্বর নির্বাচন না হলে দেশ গণতন্ত্র হারাত। বিএনপির মুখে নির্বাচন আর গণতন্ত্রের কথা শোভা পায় না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির যে রেকর্ড তা কেউ ভাঙতে পারবে না। আন্দোলনের নামে পুরো সহিংসতা হলে, নৈরাজ্য হলে, জনগণকে সঙ্গে নিয়ে জনগণের মাল জানমাল রক্ষা সরকার জনস্বার্থে সেটা প্রতিহত করতে বাধ্য। 2018 সালের 3 ডিসেম্বর দেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন। এদিন গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য ভোট ডাকাতি নির্বাচন অনুষ্ঠিত হয় এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই অভিযোগ করেন তিনি। বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। সরকার গোটা দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, করোনাকালে দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়ে জনগণকে বিপন্ন করা হয়েছে। তারা তাদের একজনের শাসন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে একটা প্রহসনে নির্বাচন করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে দিচ্ছে। আজকের এই দিনটি সেই জন্য আমাদের অত্যন্ত লজ্জার, কলঙ্কের কোনো সুযোগ নেই। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে গণতন্ত্রের বিজয় ও হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। খুলনায় আওয়ামী লীগের সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি জামায়াত জোট। সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বগুড়ায় আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। এতে নেতারা বলেন, 2018 সালের নির্বাচনে নানা কায়দায় ক্ষমতায় আসার চেষ্টা করেছিল বিএনপি জামায়াত জোট। যদি আওয়ামী লীগ ওই নির্বাচনে পরাজিত হতো, তাহলে দেশে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়ত। এদিকে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভায় অংশ নেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। বলেন, 2018 সালে 3 ডিসেম্বর ভোট কারচুপির মাধ্যমে গণতন্ত্র হরণ করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ও ভোটের অধিকার ফেরানোর অঙ্গীকার করেন তারা। খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু সহ দলের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, একাদশ জাতীয় নির্বাচনে মানুষের ভোটাধিকার চুরি করা হয়েছিল। অবৈধ সরকার আখ্যায়িত করে গণতন্ত্র রক্ষায় পুনর্নির্বাচনের দাবি জানান বক্তারা। এদিকে রংপুরে বিএনপির বিক্ষোভে বাধা দেয় পুলিশ। দলীয় কার্যালয় থেকে মিছিল করতে চাইলে প্রধান ফটকেই আটকে দেয় পুলিশ সদস্যরা। দুপক্ষের মধ্যে চলে বাকবিতণ্ডা। পরে সেখানেই সমাবেশে কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু অভিযোগ করেন, ভোট চুরি করে ক্ষমতায় এসে অবৈধভাবে দেশ পরিচালনা করছে সরকার। যুদ্ধ চায় না বাংলাদেশ, কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি থাকতে হবে। সকালে ভার্চুয়াল মাধ্যমে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। সমুদ্র সীমা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রেষ্ঠ মিডশিপম্যানদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান। সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মিডশিপম্যান মেহরাব হোসেন অমিকে দেয়া হয় সোর্ড অফ অনার। কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়
আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। আপনারাই হবেন তখন একটু ঊর্ধ্বতন কর্মকর্তা। কাজী এদেশের 41 অর্জনের ক্ষেত্রে আপনারা সৈনিক হিসেবে কাজ করবেন, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সিলেটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, এতে প্রাণ গেছে 4 জনের। এদের মধ্যে নিহত সুনাম ও রাজনের বাড়ি বিয়ানীবাজারে, একজনের পরিচয় জানা যায়নি। আহত 2 জন। ভোরে সিলেট থেকে বিয়ানীবাজার যাচ্ছিল মাইক্রোবাসটি। দ্রুতগতির গাড়িটি গোলাপগঞ্জের মোল্লারগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। রাস্তায় দাঁড়ানো একটি সিমেন্ট বোঝাই ট্রাককে পেছন থেকে সজোরে আঘাত করে। আমরা যে আওয়াজ শুনছি, আওয়াজ শোনার পরে আমরা সাথে সাথে আসার পর দেখলাম যে ওইখানে একটা ট্রাক দাঁড়ানো, পিছনে এই মাইক্রো নোয়া গাড়িটি ভিতরে ঢুকে গেছে এবং আগুন জ্বলতেছে। আমার চোখের সামনে ওঠার পরে যে সময় গাড়িটা নিচের দিকে পড়ছে, একটা শব্দ করছে, এই শব্দটা আপনার সবাই আঙ্গাজ করার মতো না। অগ্নিদগ্ধ হয়ে হাড্ডি পর্যন্ত পুড়ে গেছে, চিনার কোনো অবকাশ নাই। ওনাকে ফোন খুঁজে পুলিয়া দেখা যা কোনো খাটি গেছে, লইয়া আইলাম, আইয়া গাড়িও পাই না। বাদে তোর বাপরে ফোন দিলাম, তোর বাপে আইসে আইসা লইয়া গেছে। বড় একটি ট্রাক এখানে রাস্তার উপরে দাঁড় করানো হয়েছে, যেটা আমরা গেস করছি আর কি, হয়তো কোনো হ্যাজার্ড লাইট অথবা কোনো ইমার্জেন্সি লাইট জ্বালানো ছিল না। গাড়িটা সম্ভবত খুব বেশি গতিতে ছিল। সামনে যে একটি ট্রাক এখানে এই অন্ধকারের মধ্যে, বিশেষ করে এই সময় একটু কুয়াশা পড়ে ভোরের দিকে, শীতের সকাল, এই শীতের ভোর, তো এই গাড়িটি এসে সরাসরি তার পিছনে মেরে দিয়েছে। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। ঘটনাটি পিবিআইকে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মামলাটি করেন ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি দেলওয়ার হোসেন। ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন ওই মার্কেটের 3টি ব্লকে নকশা বহির্ভূত 911টি দোকান ছিল। এসব দোকান উচ্ছেদে 8 ডিসেম্বর অভিযান শুরু করে ডিএসসিসি। অভিযানে প্রায় 300 দোকান উচ্ছেদ করা হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সাইদ খোকন মেয়র থাকাকালীন টাকার বিনিময়ে এসব দোকান বরাদ্দ দেওয়া হয়। পিকে হালদার পলাতক আসামি হওয়ায় তার সাক্ষাৎকার গণমাধ্যম সহ সকল মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সাথে পিকে হালদারের সাক্ষাৎকার প্রচার কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার পিকে হালদারের বক্তব্য গণমাধ্যমে প্রচার কতটুকু আইনসঙ্গত তা জানতে হাইকোর্টের নজরে আনেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী। সম্প্রতি পিকে হালদারের বক্তব্য প্রচার করে দেশের কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এছাড়া টিভিতে লাইভ টক শোতে অংশ নেন পিকে হালদার। সরকারি স্কুলে ভর্তির আবেদনের বিষয়ে লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে এই খবর জানা নেই অনেক অভিভাবকের। বুধবার সকাল থেকেই রাজধানীর সরকারি স্কুলগুলোতে লটারির ফলের খবর জানতে আসেন অনেক অভিভাবক। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে পরে লটারির ড্রর তারিখ জানানো হবে। এতে হতাশা জানিয়েছেন অভিভাবকরা। তারা বলছেন লটারির ফল জানতে পারলে কাঙ্ক্ষিত স্কুলে না হলেও অন্য স্কুলে ভর্তির বিষয়ে তারা জানতে পারতেন। ষষ্ঠ শ্রেণীতে বয়সজনিত কারণে অনেকে অনলাইনে আবেদন করতে পারেননি, তারাও আবেদনের সুযোগ পাবেন কিনা সে বিষয়ে জানতে স্কুলে আসছেন অভিভাবকরা। অনলাইনে আবেদন করা হয়েছে, ওই সময় জানি যে 30 তারিখে ড্র অনুষ্ঠিত হবে। তো ওই প্রেক্ষিতে আজকে আসছে যে খোঁজ নেওয়ার জন্য। এত দূর থেকে আসলাম, একটা হতাশা হয়ে গেলাম যে আজকে লটারিটা হলো না, তাহলে হলে আমরা খুব খুশি হইতাম। এটা আগে থেকে জানালে ভালো হতো, একবারে লাস্টে এন্ড অফ দ্য আওয়ারে এসে বললে তো একটু সমস্যা হওয়ারই কথা। দেশে করোনায় প্রাণ গেল আরও 22 জনের। নতুন শনাক্ত হয়েছেন 1235 জন। করোনায় এখন পর্যন্ত দেশে প্রাণহানি 7531 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,229টি। সেখানে শনাক্তের হার 8.11%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,12,496। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,507 জন। মোট সুস্থ 4,56,070 জন। মৃত 22 জনের মধ্যে 16 জনই পুরুষ। কোভিড-19 মোকাবেলায় বিশ্বে 20তম ও এশিয়ার প্রথম স্থানে বাংলাদেশ। সকালে মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ কার্যকর ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন বক্তারা। কোভিড-19-এর সাফল্য ও ভবিষ্যৎ করণীয় নিয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তারা। অনুষ্ঠানে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ 20তম বলে জানানো হয়। করোনা ভাইরাসে বিশ্বে প্রাণহানি 18 লাখ ছাড়ালো। মোট আক্রান্তের সংখ্যা 8,26,00,000-এর বেশি।
এর মধ্যে ব্রিটেনে নতুন করে প্রাণ গেছে প্রায় 1000 মানুষের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 72,500 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা 3,47,000-এর মতো। ব্রাজিলে মোট প্রাণহানি দাঁড়ালো 1,93,000-এর কাছাকাছি। ইতালিতে 575 এবং রাশিয়ায় আরও 600 মানুষ মারা গেছেন। মহামারীতে ভারতে মোট প্রাণহানি 1.5 লাখের কাছাকাছি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা প্রতিরোধক ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা MHRA। বুধবার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। জানান 4 জানুয়ারি থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে 10 কোটি ডোজ কিনেছে দেশটি। মাসের ব্যবধানে গ্রহণ করতে হবে 2টি ডোজ। প্রত্যেক ডোজের দাম পড়বে $4 বা 340 টাকা, যা সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা সম্ভব। আগামী সোমবার থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে সারা দেশে। এর জন্য প্রস্তুত হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রগুলো। রেফ্রিজারেটরে সাধারণ তাপমাত্রায় সেটি সংরক্ষণ করা সম্ভব। প্রথমেই 50-এর বেশি বয়সী স্বাস্থ্য ঝুঁকিতে থাকা বাসিন্দাদের প্রয়োগ করা হবে টিকাটি। প্রত্যাশা 10 কোটি অক্সফোর্ড ভ্যাকসিনের ডোজ এবং বাদবাকি প্রতিষেধকের মাধ্যমে সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের দেখা মিলল যুক্তরাষ্ট্রেও। মঙ্গলবার কলোরাডো গভর্নর নিশ্চিত করেন এক তরুণের শরীরে মিলেছে B117 ভাইরাসটি। কোভিডের তুলনায় কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের ভাইরাসের উপস্থিতি মার্কিন ভূখণ্ডে এটাই প্রথম। ওই তরুণকে আইসোলেশনে রাখা হয়েছে। ভ্রমণ ছাড়াই তার দেহে ভাইরাসটি সংক্রমণে ছড়িয়েছে উদ্বেগ। সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ভারত এবং পাকিস্তানে কমপক্ষে 25 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। টিকা বন্টনে ধীরগতি, তাই আগামী কয়েক সপ্তাহে করোনার মারাত্মক রূপ দেখবে যুক্তরাষ্ট্র। এই আশঙ্কা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। ট্রাম্প প্রশাসনের গাফিলতির কারণে মার্চের আগে পরিস্থিতি স্বাভাবিকের সম্ভাবনাও নেই। এদিকে মহামারীর কঠিন সময় পার করছে ব্রিটেন। দিনে 1.5 লাখের বেশি সংক্রমণ শনাক্তের পর জানালো প্রশাসন। এমন অবস্থা জীবনে দেখিনি। সাহায্য চেয়ে বিরামহীন ফোন আসছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কথা বলাই বাহুল্য। কাকে আগে অ্যাম্বুলেন্সে পাঠাতে হবে, অ্যাম্বুলেন্স আদৌ আছে কিনা, সেসব সিদ্ধান্ত নিতে কন্ট্রোল রুমই হাবুডুবু খাচ্ছে। জানি না এখনো আরো কত মানুষের আমাদের সাহায্য দরকার। আগামী কয়েক সপ্তাহে নজিরবিহীন তীব্র সংক্রমণ দেখা যেতে পারে। মার্চের আগে পরিস্থিতি ঠিক হওয়ার সম্ভাবনা দেখছেন না স্বাস্থ্যবিদরা। ট্রাম্প প্রশাসন ডিসেম্বরের মধ্যে 2 কোটি মার্কিনীকে টিকা দেওয়ার কথা বলেছিল। এখন পর্যন্ত অর্ধেক মানুষও টিকা পাননি। যে গতিতে সব চলছে তাতে টিকাদান শেষ হতে কয়েক বছরও লেগে যেতে পারে। বিশ্ববাসীর কাছে ভিন্ন আবহে আসছে নতুন বছর। মহামারীর দাপটে বিপর্যস্ত বিশ্বে বর্ষবরণে নেই প্রতিবারের মতো আড়ম্বর। আমেজ শূন্য উৎসবের জন্য বিখ্যাত স্থানগুলো। তারপরও কিছু জায়গায় সীমিত পরিসরে চলছে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি। আশা করছি 2021-এ সবকিছুই ভালো হবে। এবার হয়তো টাইমস স্কোয়ারে লাখো মানুষের উৎসব হবে না, তবে মূল বিষয় হলো পুরো বিশ্বই একটি ভালো সময়ের অপেক্ষায়। অবশ্যই এবার সিডনির চেহারা ভিন্ন হবে। 2টি ভেন্যুতে আয়োজন থাকবে, তবে কড়া পুলিশি প্রহরায় বর্ষবরণ পাস না থাকলে অনুমতি মিলবে না গ্রিন জোনে ঢোকার। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে চলছে সরকারের সাথে ভারতের আন্দোলনরত কৃষক প্রতিনিধি দলের আলোচনা। স্থানীয় সময় দুপুরে শুরু হয় 6ষ্ঠ দফার বৈঠক। আন্দোলনরত কৃষি সংগঠনগুলোর 41 জন প্রতিনিধি বসেছেন সমঝোতায়। অন্যদিকে সরকার পক্ষের প্রতিনিধিত্ব করছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়াল। আজ 4টি এজেন্ডা মঞ্জুরের জন্য সরকারের সাথে চলছে দর কষাকষি, যার শীর্ষে রয়েছে বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার। পার্লামেন্ট বিলোপ এবং আগাম নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল নেপাল। প্রধানমন্ত্রী KP শর্মা ওলির সিদ্ধান্তের বিরোধিতায় মঙ্গলবার কাঠমান্ডুতে বিক্ষোভ প্রদর্শন করেন 10,000-এর বেশি মানুষ। সরকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। এই ইস্যুতে নেপালের সর্বোচ্চ আদালতে 1 সপ্তাহে জমা পড়েছে 1.5 শতাধিক পিটিশন। দলীয় কোন্দলের জেরে গেল 20 ডিসেম্বর ওলির অনুরোধে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন নেপালের প্রেসিডেন্ট। সৌদি আরবের সাথে $29,000 কোটি অস্ত্র চুক্তিতে অনুমোদন দিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে রিয়াদকে 3,000 স্মার্ট বোমা বিক্রি করতে পারবে ওয়াশিংটন। মঙ্গলবার পেন্টাগন জানায় চুক্তির আওতায় থাকবে শতভাগ আঘাত আনতে সক্ষম 3,000 GBU-39 স্মল ডায়ামিটার বোমা। এছাড়া যে সেসব ব্যবহারে প্রয়োজনীয় যন্ত্রাংশ। এর মাধ্যমে সৌদি আরবের দূরপাল্লার অস্ত্রের মজুদ
আরও সমৃদ্ধ হবে, বাড়বে ভবিষ্যৎ হামলা ঠেকানোর সক্ষমতাও। বাংলাদেশ সফরের জন্য ঘোষণা করা হয়েছে উইন্ডিজের টেস্ট ও ওয়ানডে দল, যেখানে উইন্ডিজ অধিনায়ক সহ আসছেন না একাধিক শীর্ষ ক্রিকেটার। করোনার কারণে বাংলাদেশ সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন তারা। নাম প্রত্যাহার করা খেলোয়াড়দের মধ্যে আছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার সহ অধিনায়ক রোস্টন চেইস, ড্যারেন ব্রাভো, শাই হোপ, হেটমায়ার ও কিয়ারান পোলার্ড। এই পরিস্থিতিতে দলটির টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাথওয়েটকে। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সামলাবেন জেসন মোহাম্মদ। আগামী 20 জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের বাংলাদেশ সফরের সিদ্ধান্তে সন্তুষ্টি থাকলেও দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্তে কোনো যৌক্তিক কারণ দেখছেন না খালেদ মাসুদ পাইলট। দলটির পরিচিত ক্রিকেটাররা বাংলাদেশে আসছেন না করোনার অজুহাতে, অথচ ইংল্যান্ড নিউজিল্যান্ড সফরের পর বিদেশে ফ্রাঞ্চাইজি লিগে ব্যস্ত হয়ে পড়েছেন তারাই। তবে সাবেক এই বাংলাদেশ অধিনায়কের দাবি, প্রতিপক্ষ যেমনই হোক না কেন টেস্ট ওয়ানডে 2 সিরিজেই দাপট দেখিয়ে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের। যে টিমটা আসুক না কেন ভালো টিম, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ, যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে একটা পয়েন্টের ব্যাপার আছে। সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। শক্তির দিক থেকে আমি বলবো যে আমরা অনেকখানি এগিয়ে আছি, আমাদের জেতাটাই কিন্তু স্বাভাবিক এবং জেতাটা উচিত আমাদের। তথ্য প্রমাণের ভিত্তিতে ভারতের মিজোরাম সীমান্তে সন্ত্রাসী গ্রুপ থাকলে অভিযান চালাবে বিজিবি বিএসএফ। সকালে পিলখানায় বিজিবির পদক প্রদান অনুষ্ঠানে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী তৎপর আছে। ভারত বাংলাদেশ সীমান্তের সন্ত্রাসী গ্রুপ নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সাম্প্রতিক অভিযানে সন্ত্রাসীদের অস্তিত্ব পাওয়া যায়নি। সন্ত্রাসী গ্রুপ আছে, মানা করিনি। আমাদের এখান থেকে ধাওয়া দিলেই তারা এই দুর্গম এলাকা দিয়ে হয়ে যায়, সেইটাই যাতে না হয় সেই জন্য আমরা বিওপির সংখ্যা বাড়াচ্ছি, আপনাদেরকে বলেছি। এবং আমাদের 2 দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা প্রতিবারে আমাদেরকে লিস্ট দেয় এবং আমরা ওখানে অপারেশন পরিচালনা করি, কিন্তু আদতে অনগ্রাউন্ডে আমরা ভূমিতে কোনো কিছু পাই না। সেটা আমরা বিএসএফকে জানিয়েছি যে তোমরা আমাদেরকে যে লিস্ট দাও, বাংলাদেশে আমরা কোনো সময় আমাদের পলিসিতেই নাই যে অন্য দেশের থেকে এসে বাংলাদেশে থেকে কোনো সন্ত্রাসী গ্রুপ অপারেশন করতে পারবে। দ্বিতীয় দিনের মতো গাবতলী থেকে মিরপুর বড়বাজার পর্যন্ত তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এখানে দীর্ঘদিন ধরেই বালু, পাথর ও ইটের ব্যবসা পরিচালনা করতেন ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিএ এর অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করলেও এখানে কোনো প্রকার পাকা স্থাপনা নির্মাণের অনুমতি ছিল না। তাদেরকে আগে থেকে মাইকিং করেছিলাম, তারা কিছুটা সাড়া দিয়েছে, বেশিরভাগই সাড়া দেয়নি। ফলে আমরা আমাদের ওয়াকওয়েটা কিছুটা ক্লিয়ার করেছি। আর এখানে তাদেরকে ব্যবসা করার জন্য যে অংশে আপনি দাঁড়িয়ে আছেন এই অংশে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু খোলা জায়গা হিসেবে তারা ব্যবসা করবে, কিন্তু তারা সবাই পাকা স্থাপনা করে ফেলছে। সেই পাকা স্থাপনাগুলো আমরা সকাল থেকে মূলত উচ্ছেদ করছি। 3 দিন বন্ধ থাকার পর অবশেষে জামালপুর সদর হাসপাতাল সহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ চালু হয়েছে। 4 দফা দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। একই সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও সেবা কার্যক্রম শুরু হয়েছে। প্রাইভেট চেম্বারেও রোগী দেখা শুরু করেছেন জামালপুর, ময়মনসিংহ ও শেরপুরের চিকিৎসকরা। এতে স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে। সর্বোত্তম সিদ্ধান্তক্রমে আমরা কাজে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের স্বাস্থ্যসেবা পূর্বের ন্যায় চালু থাকবে। ডাক্তারদের যে দাবিগুলি আমরা পর্যায়ক্রমে এটা সমাধান করব, সব দাবি বাস্তবায়ন করব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরও একটি 250 কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় 5টি বোমা উদ্ধার হলো। দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের সময় শ্রমিকরা গ্যাস সিলিন্ডারের মতো বস্তু দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের খবর দেয়। পরে বিমান বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা নিরীক্ষার পর জেনারেল পারপাস বোমা হিসেবে শনাক্ত করে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপদে সরিয়ে নেওয়া হয় বোমাটি। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের উত্তরসূরিরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে অসংখ্য ভাস্কর্য থাকলেও তা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা তাই বাংলাদেশের বিরোধিতারই শামিল।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের কারণেই বন খাতে দুর্নীতি বাড়ছে, তাই এই খাতে রাজস্ব সংগ্রহ অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক বনের বাণিজ্যিকায়নও সম্পূর্ণ বন্ধের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। বুধবার সকালে বন অধিদপ্তরের দুর্নীতি ও সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে 15 দফা সুপারিশ করে সংস্থাটি। এতে বলা হয়, বন বিভাগের কর্মকর্তাদের একাংশের যোগসাজশে নানা দুর্নীতি ঘটছে। সীমান্তে সংঘাত নিরসনে চীনের সাথে আলোচনায় বসতে চায় ভারত। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বেইজিংয়ের সাথে আন্তরিকতা দেখিয়ে দফায় দফায় বৈঠক হলেও সীমান্ত ইস্যুতে কোনো সমাধান আসেনি। তবে এই শীতকালের পরিস্থিতি বিবেচনা করে সংঘাত কবলিত এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গেল জুনে লাদাখ সীমান্তে চীনা সেনাদের হামলায় প্রাণ হারায় 20 ভারতীয় সেনা সদস্য। তবে চীনের ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একজন, গুরুতর আহত 3 সেনা। বুধবার বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, স্থানীয় সময় মধ্যরাতে দামেস্কের আশপাশে ছোড়া হয় বহু মিসাইল। মূল লক্ষ্যস্থল ছিল গ্যালিলি শহরের উত্তরাঞ্চল এবং নবী হাবিল এলাকার বিমান বাহিনীর ঘাঁটি। অবশ্য সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হয়, তবুও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটির একাংশ। ভূমধ্যসাগরে প্রথমবারের মতো একযোগে সামরিক মহড়া চালালো ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র সংগঠন। 2018 সালের ঘোষণা অনুযায়ী হামাস ও ইসলামিক জিহাদের নেতৃত্বে মহড়া চলে স্থল, আকাশ ও নৌসীমায়। গাজা থেকে সাগরের দিকে ছোঁড়া হয় 8টি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে আসন্ন যে কোনো লড়াইয়ে ফিলিস্তিনিদের সক্ষমতা প্রমাণ হলো এতে, বলছে ইসলামিক জিহাদ। দল তারকা ছাড়া হলেও ফেডারেশন কাপে এবার চমক দেখাতে প্রস্তুত ঐতিহ্যবাহী দল মোহামেডান। এরই মধ্যে বদলে যেতে শুরু করেছে দল, দাবি কোচ শেন লের। ক্যাসিনো কাণ্ডের পর নতুন করে ঘুরে দাঁড়াবার পরিকল্পনা করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপে আবাহনীর কাছে হারলেও 4-1 গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে নকআউটে যাবার অপেক্ষায় এখন দল। আবাহনীর কাছে আমরা হেরেছি, তার মানে এই নয় যে আমরা পারবো না। ছেলেরা মুক্তিযোদ্ধাকে 4-1 হারিয়ে দারুণ উজ্জীবিত। আশা করি বাকি সময় নতুন রূপে ফিরে আসবে আমার দল। অনুষ্ঠিত হয়ে গেল ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্র্যাবের ফুটবল টুর্নামেন্ট, যেখানে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে টাইফুন। ফাইনালে তারা 1-0 গোলে হারায় গেলবারের চ্যাম্পিয়ন এভারগ্রিনকে। এছাড়া এবারের আসরে অংশ নেওয়া বাকি দলগুলো হলো ইন্টারপোল, ক্র্যাব ফাইটার্স, সোয়াট, ফ্রন্টিয়ার্স, টুডেজ ক্রাইম টপ 10, ফ্রন্টলাইনার্স, এফবিআই। আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছে সোয়াটের জুবাইর, আর সেরা খেলোয়াড় হয়েছেন টাইফুনের সাব্বির আহমেদ। বিশ্ববাজার থেকে আরও 50,000 টন চাল আমদানি করবে সরকার। প্রতি কেজি চালের দাম হবে 33 টাকা 72 পয়সা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ভারতের MS এগ্রি লিঙ্ক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই চাল সরবরাহ করবে। সব মিলে এই চাল আমদানি বাবদ 168 কোটি 62 লাখ টাকা ব্যয় করবে সরকার। এ নিয়ে গেল এক মাসে মোট 1.5 লাখ টন চাল আমদানির উদ্যোগ নিল সরকার। এর বাইরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হয়। ভারত পেঁয়াজ রপ্তানি 168 কোটি 62 লক্ষ 90,400 টাকা। এটা সুপারিশকৃত দরদাতা হচ্ছে MSPK এগ্রি লিঙ্ক প্রাইভেট লিমিটেড, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। চাল আমদানি সংক্রান্ত যে বক্তব্য সেটি শুনছিলেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিবের, মন্ত্রিপরিষদ বিভাগের। যা হোক, ভারতে পেঁয়াজ রপ্তানি নিয়ে বলছিলাম। ভারত পেঁয়াজ রপ্তানি উন্মুক্ত করে দেয়, এলসি খোলার প্রস্তুতি নিচ্ছেন আমদানিকারকরা। এবার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণ করেনি ভারত সরকার, অর্থাৎ আমদানিকারকরা যে দামে পেঁয়াজ কিনবে সেই দামে আমদানি করতে পারবে। এদিকে দেশে এখন চলছে পেঁয়াজের মৌসুম। গত কয়েক সপ্তাহ ধরেই কমছে পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি জাত বিক্রি হচ্ছে 45 থেকে 60 টাকায়, আমদানি জাত বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এখন আমদানি করা হলে ভোক্তারা সুবিধা পেতে পারে, কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন চাষিরা। যখন বাংলাদেশে 80 টাকা কেজি পেঁয়াজ ছিল তখন ভারত পেঁয়াজ দিল না, আর এখন পেঁয়াজের কেজি 20 থেকে 30 টাকা কেজি। কেন এখন বাংলাদেশ সরকার পেঁয়াজ আনবে? এটা একটা কৃষক মার খা যাবে। দেশের পেঁয়াজ কালকে আর আজকে 400 টাকা কমে গেছে। গতকালকে ছিল 1400-1500 টাকা বাজার, আজকে 1011 টাকা হয়ে গেছে। তাহলে পেঁয়াজ ভারত দিবেই কথা শুনে 400 কমে গেছে, দিলে কি অবস্থা হবে? রোহিঙ্গাদের ভাষান্তরে পাঠানোর বিষয়ে কিছু আন্তর্জাতিক সংস্থা গুজব ছড়াচ্ছে, দিচ্ছে মিথ্যা তথ্য। সেক্ষেত্রে তাদের সঠিক বার্তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারি বিধি মেনে আন্তর্জাতিক সংস্থাগুলো চাইলে ভাষান্তরের কার্যক্রম চালাতে পারবে। তিনি বলেন, কক্সবাজার ও টেকনাফে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়াতেই রোহিঙ্গাদের স্থানান্তর করা হচ্ছে, তবে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর লক্ষ্যেই কাজ করছে সরকার। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডার সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ভোরে নগরীর খড়খড়ি এলাকা থেকে আঞ্চলিক কমান্ডার ইব্রাহিম খলিল ও সমন্বয়কারী আব্দুল আজিজকে আটক করা হয়। পুলিশ কমিশনার জানান, কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিল আটককৃতরা। দুবাই থেকে এবং অন্যান্য মিডল ইস্ট থেকে তারা টাকা পয়সা নিয়ে এসে তাদের নেতাদেরকে জামিন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এবং হুজির নেতা যে তোমার আতিকুল্লাহ, সে জেলখানায় বসে সে এই কার্যক্রমগুলো পরিচালনা করে। রংপুরে শিশু মাইশা মনি হত্যা মামলায় একজন গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে নগরীর বড়বাড়ি এলাকা থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার জানান, মামলাটির ছায়া তদন্ত করছেন তারা। সোমবার নগরীর বড়বাড়ি এলাকার মনোয়ার হোসেনের 5 বছর বয়সী সন্তান মাইশা মনি নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে নিহতের পরিবার। রংপুরে অটোরিকশা চালক নাজমুলের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় পুলিশ কনস্টেবল হাসানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় হাসানের স্ত্রী সুফিয়া খাতুনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক। পুলিশ দুজনেরই 5 দিন করে রিমান্ড আবেদন করেছিল। গত 22 ডিসেম্বর কনস্টেবল হাসানের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বিএনপি ভুলের রাজনীতি করায় আজ তাদের এই করুণ দশা, এমনটা বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের 2য় বর্ষপূর্তিতে ভোলায় সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যদি 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে অংশ নিত তাহলে তাদের এই করুণ অবস্থা হতো না। সমাবেশ শেষে বের করা হয় আনন্দ র্যালি। ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে জয়ী এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পৌরসভার 9 নং ওয়ার্ডে জয় পেয়েছেন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী। রাতে তার সমর্থকরা একই দলের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালায় ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়েছেন 10 জন। আহতদের অভিযোগ, জয়ী কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা বাড়িঘর লুটপাট করেছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে নানা কর্মসূচি পালন করেছে ছাত্রদল। জেলা বিএনপি কার্যালয়ে দরিদ্র মানুষের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প। 1.5 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ছিল আলোচনা সভার আয়োজন। বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বগুড়ায় মুজিব বর্ষে গৃহহীনদের জন্য বাড়ি তৈরি প্রকল্পে অনিয়মের অনুসন্ধান করতে গেলে হামলার শিকার হন সময় টেলিভিশনের রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম। দুপুরে সদরের নিশিন্দারা ইউনিয়নের 10টিকা এলাকায় এই ঘটনা ঘটে। তারা জানান, প্রকল্পের অনিয়ম অনুসন্ধানে গেলে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। এ সময় 2 জনের কাছ থেকে ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরে 2 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। টাঙ্গাইলে ডাকাত দলের সর্দার সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। পুলিশ সুপার জানান, যাত্রী বেশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি করত গ্রেফতারকৃতরা। নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। পরে ভুক্তভোগীদের নির্জন স্থানে প্রাইভেট কার থেকে নামিয়ে দেয়া হতো। সম্প্রতি 2টি ডাকাতির ঘটনায় তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর থেকে 4 ডাকাত আটক করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও নগদ টাকা। নরসিংদীতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের মার্কেটিং বিভাগের এজিএম মাকসুদুর রহমান। অনুষ্ঠানে ডিলাররা বলেন, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের অংশ যমুনা ইলেকট্রনিক্স। কর্মকর্তারা বলেন, নতুন বছরের শুরুতেই 13টি নতুন পণ্য বাজারজাত করবে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড। মধ্যাহ্নভোজ শেষে জেলা যমুনা ইলেকট্রনিক্সের সর্বোচ্চ পণ্য বিক্রেতা ডিলারদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দেশে বিদ্যুৎ উৎপাদন ও গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে রুফটপ সোলার পাওয়ার ব্যবহার বাড়াতে কর্মশালা করেছে স্ট্রেডা। বুধবার সন্ধ্যায় এক ওয়েবিনারের মাধ্যমে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিজিএমই এর প্রেসিডেন্ট রুবানা হক বলেন, এরই মাঝে দেশের 129টি ফ্যাক্টরি সোলার নেট মিটারিংয়ের আওতায় এসেছে। স্ট্রেডার সহযোগিতা পেলে এই সংখ্যা আরও বাড়ানো সম্ভব বলে জানান বিজিএমই প্রেসিডেন্ট। এ সময় স্ট্রেডার চেয়ারম্যান জানান, সব ধরনের কনজিউমারের জন্য বাজারে আনা হচ্ছে আরও 1166টি সোলার নেট মিটার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। ব্র্যান্ড এবং মার্কেটিংয়ের বৃহত্তম উৎসব ব্র্যান্ড ফেস্ট দ্য নেক্সট বাংলাদেশ অনুষ্ঠান সমাপ্তি হয়েছে। বুধবার রাতে পাওয়ার্ড বাই এআইইউবি এবং এমসিসিআই এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় ব্র্যান্ড ফেস্ট 2020 বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 12তম সংস্করণের মাধ্যমে বাংলাদেশের সর্বাধিক প্রিয় ব্র্যান্ডগুলির স্বীকৃতি দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, জাতি হিসেবে বাংলাদেশ বরাবরই উন্নয়নের দিকে তীব্র অগ্রগতি অর্জনের জন্য সচেষ্ট। একটি দেশের ব্র্যান্ডিং এবং নীতি নির্ধারণ করতে নীতি নির্ধারক এবং ব্যবসায়ী গোষ্ঠীকে নিয়ে আলোচনা করার কথা জানান তারা। আলোচনায় দেশের ব্র্যান্ডিংয়ের নতুন নীতি প্রবর্তন করবে, যা দেশ এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে উপকৃত করবে বলেও জানান বক্তারা। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন ও স্বাস্থ্য বীমা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য বীমা প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান খলিলুর রহমান, পরিচালক আব্দুল আওয়াল মিন্টু এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.জে. আজিম। এ সময় বক্তারা বলেন, পলিসিতে জীবন বীমা ও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন গ্রাহকরা। বীমার পলিসির আওতায় গ্রাহক পাবেন 5 লাখ অথবা 10 লাখ টাকার হাসপাতাল চিকিৎসা সুবিধা। বীমাকারীর পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখার জন্য 5 লাখ অথবা 10 লাখ টাকার জীবন বীমার সুবিধা রাখা হয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত প্রামাণ্যচিত্র বদ্ধভূমিতে একদিনের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং প্রমিতি প্রভা শ্রুতিলোকন কেন্দ্রের যৌথ আয়োজনে প্রামাণ্যচিত্র উদ্বোধনী প্রদর্শনী করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে প্রামাণ্যচিত্র বদ্ধভূমিতে একদিন। অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ছাড়াও মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হামিদ ও মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি ফরিদুর রহমান উপস্থিত ছিলেন। কক্সবাজারের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঠিকানা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। দুপুরে সদর উপজেলার সেগুনবাগিচা গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্রদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সায়েদ রমজানুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জারিন তাসমিন শাম্মী সহ অন্যরা। অনুষ্ঠানে এলাকার 200 দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন অফিস। সকালে অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে নৌকা প্রতীক, বিএনপি প্রার্থী ইব্রাহিম খলিলকে ধানের শীষ এবং জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহমেদ লাঙ্গল প্রতীক পেয়েছেন। আগামী 16 জানুয়ারি এই পৌরসভায় ভোট নেওয়া হবে। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্মলেন্দু চৌধুরী বলেন, মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেরও প্রতিশ্রুতি দেন তিনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্নের জন্য সবার সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। করোনা ভাইরাসের কথিত উৎপত্তিস্থল উহানে 5 লাখ মানুষ কোভিড-19 সংক্রমিত হন। চীনের রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসির নতুন গবেষণায় বেরিয়ে এলো বিস্ফোরক তথ্য। বলা হয়, অতীতে প্রকাশিত সংখ্যার তুলনায় এটি 10% বেশি। উহানের 34,000 মানুষের পাশাপাশি বৃহত্তর হুবেই প্রদেশ, বেইজিং, সাংহাই এবং 4টি প্রদেশ থেকে গবেষণার জন্য নমুনা সংগ্রহ করে সিডিসি। চীন সরকারের দাবি ছিল মহামারীর উৎসস্থল হিসেবে পরিচিত শহরটিতে আক্রান্ত হয়েছিলেন 50,354 জন। ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়ালো 7 জনে। এখনও নিখোঁজ অনেকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পেট্রিনজা। 20,000 জনবসতির শহরটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেকে। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। পাশের শহর সিসাকও ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার অস্থানীয় সময় বিকালে অনুভূত হয় 6.4 মাত্রার ভূমিকম্প। ঘণ্টাখানেক পরই আফটার শকে কেঁপে ওঠে দেশটি। ভূমিকম্প অনুভূত হয়েছে আশপাশের বেশ কয়েকটি দেশে। অবশেষে ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে অনুমোদন দিলেও ইউর দেশগুলো বুধবার যুক্তরাজ্যের সাথে চুক্তিতে সই করবে জোট।
বাণিজ্য ও সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং ইইউ নেতাদের চেয়ারম্যান। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাক্ষরের জন্য লন্ডনে পাঠানো হবে। এই চুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন অনেক ব্রিটিশ নেতা। 1 জানুয়ারি থেকে সেটি কার্যকর হবে। এদিকে তুরস্কের সাথেও মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ব্রিটেন। মঙ্গলবার দুদেশের বাণিজ্য মন্ত্রী করেন স্বাক্ষর। অস্ট্রেলিয়ায় জনস্বাস্থ্য বিধিমালা উপেক্ষার প্রমাণ মিললেই ফেরত পাঠানো হতে পারে বিদেশি পর্যটকদের। বুধবার এই ঘোষণা দেন অভিবাসন মন্ত্রী অ্যালেক্স ওক। মহামারী পরিস্থিতি সত্ত্বেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে সিডনির সমুদ্র সৈকতে আনন্দ আয়োজনের জেরেই এই হুঁশিয়ারি। ক্রিসমাসের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল, তাতে অংশ নেওয়া বেশিরভাগই ব্রিটিশ ছিলেন মিলেছে এমন তথ্য। কয়েক মাস স্থানীয়ভাবে সংক্রমণ শূন্য থাকার পর নতুনভাবে করোনা ছড়াতে শুরু করেছে সিডনিতে। নববর্ষের উৎসব সামনে রেখে কঠোর করা হয়েছে স্বাস্থ্যবিধি। ভারতে বিদ্বেষের রাজনীতির কেন্দ্র উত্তরপ্রদেশ। খোলা চিঠিতে শতাধিক সাবেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা তোলেন এই অভিযোগ, দায়ী করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন সহ 104 জন সাবেক IAS কর্মকর্তা। বলেছেন, ধর্মান্তর ঠেকানোর আইন কার্যকরের মাধ্যমে গোঁড়ামি এবং বিভাজন সাম্প্রদায়িকতাকে বৈধতা দেয়া হচ্ছে। আনকনস্টিটিউশনাল হ্যায়। ব্যক্তি স্বাধীনতা নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে বুড়ো আঙুল তো দেখানো হয়েছেই। বিজেপি নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে এসব আইন অধ্যাদেশ ভারতীয় সংবিধানের একাধিক অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘনও। কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি কার সাথে জীবন কাটাবেন সেটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। এতে রাষ্ট্রের নাক গলানোর কোনো উপায় নেই। 377 के ऊपर जजमेंट। স্প্যানিশ লিগের ম্যাচে আজ রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রাত 2:30টায় এলচের আতিথ্য নেবে জিদানের দল। এলচের বিপক্ষে ম্যাচে কেবল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লিগ টেবিলের 2 নম্বরে থাকা দলটি 3 পয়েন্ট নিয়ে চাপ ধরে রাখতে চায় শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর। এই ম্যাচে ব্ল্যাঙ্কোস স্কোয়াডে ফিরছেন অ্যারিন হেজার্ড। দল ইনজুরিতে কেবলমাত্র একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো গেল ম্যাচেই চোট পেয়েছেন হ্যামস্ট্রিংয়ে। এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।